নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিকাশ দের লেখা গল্প যাযাবর। বিকাশ দের জন্ম অসমের রেল শহর বদরপুরে। তার প্রথম প্রকাশিত গল্প লিটল ম্যাগাজিনে 1989 সালে। তারপর উত্তর পূর্ব ছাড়াও কলকাতা, দিল্লি, মুম্বাই, ত্রিপুরা এইসব জায়গা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন ও সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় 175। নিজস্ব গল্প সংকলন প্রায় 9টি। লেখক বিকাশ থেকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আমাকে গল্পটি পাঠানোর জন্য। তবে শুরু করা যাক আজকের গল্প যাযাবর। আমার শ্রোতাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আশা করি ভালো লাগবে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাইরে চারিদিকে আলকাতরার মতো ঘন অন্ধকার। বাসের ভেতর কম আলোয় আমি কোনো রকমে দেখতে পারলাম রাত 8টা বেজে গেছে। 3-4 ঘন্টার আগে শিলচর কিছুতেই পৌঁছানো যাবে না। তার মানে 11টা-12টা হবে। তারপর অটো বা রিক্সা নিয়ে বাসায় পৌঁছতে আরও কিছু সময় লেগে যাবে। গুয়াহাটি শিলচর রাস্তার দুরবস্থা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাত্র 12-14 ঘন্টার পথ পার হতে 22 ঘন্টাও লাগতে পারে, বা আরও বেশি। আমাদের বাসটা গুয়াহাটি থেকে প্রায় যথাসময়েই ছেড়েছিল। 6:30টায় না ছেড়ে 7টায়। কিন্তু লান্ড্রিমবায় আসার পর জ্যামে আটকে যাওয়ায় এত দেরি হয়ে গেল। যাত্রীদের অসহায়ের মতো বাসে বসে থাকা ছাড়া আর কিছু করার নেই। অনেকে ঝিমিয়ে পড়েছে। আমার পাশের সিটে বসা ভদ্রলোক বাইরের দিকে তাকিয়ে আছেন, যদিও ঝিঝি পোকার মিটমিটে আলো ছাড়া দেখার কিছু নেই। তাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি শিলচরে কোথায় থাকেন? ভদ্রলোক বললেন, আমি শিলচরে থাকি না। আমি বললাম, তবে? ভদ্রলোক বললেন, গুয়াহাটি থাকি, এখন বদরপুর যাব। আমি বুঝতে পারলাম এই রকম প্রশ্ন করাটা বোকামি হয়ে গেছে। প্রথমে জিজ্ঞাসা করা উচিত ছিল কোথায় যাবেন। আসলে শিলচরের বাস বলে আমি ধরেই নিয়েছিলাম যে ভদ্রলোক শিলচর যাবেন। ভদ্রলোকের সঙ্গে বেশ কিছু সময় কথা বলে জানতে পারলাম তার নাম স্নেহাশিস চক্রবর্তী। এজি অফিসে চাকরি করেন। আজ রাতে বদরপুর আত্মীয়ের বাসা থেকে তিনি কাল সকালে করিমগঞ্জ যাবেন অডিট করতে। এটাও জানতে পারলাম স্নেহাশিসবাবু অনেক পড়াশোনা করেন। গল্প কবিতা পড়তেও ভীষণ ভালোবাসেন। বোঝা গেল তিনি অনেক বাংলা, ইংরাজি, অসমিয়া, হিন্দি বই পড়েছেন। খোলাখুলি বলছি, যার মধ্যে অনেক বই আমার পড়া হয়নি, এমনকি নাম পর্যন্ত শুনিনি। যাই হোক, তিনিও আমার সম্পর্কে অনেক খোঁজখবর নিলেন। এক সময় তিনি বললেন, আপনি কী নিয়ে লেখেন? লেখা নিয়ে কেউ কিছু জানতে চাইলে আমার খুশি উপচে পড়ে। বললাম, এই তো অনেক কিছু নিয়ে লিখে ফেলেছি। স্নেহাশিসবাবু জানতে চাইলেন, যেমন? আমি গড়গড় করে বলতে লাগলাম, যেমন বিয়ের দেরি হচ্ছে এমন কালো মেয়েকে নিয়ে, শিশু, বয়স্ক, বেকার যুবক যুবতী, টিনএজারদের নিয়ে, পতিতা, এলিট ক্লাসের লোকজন, গ্রাম, ফ্ল্যাট কালচার নিয়ে। স্নেহাশিসবাবু আমাকে থামিয়ে দিয়ে বললেন, বাহ বাহ, এত কিছু নিয়ে লিখে ফেলেছেন। অহংকারের সুরে বললাম, আমাদের চারপাশে অনেক চেনা দৃশ্য, ঘটনাবলী নিয়েই লিখে ফেলেছি। স্নেহাশিসবাবু বললেন, আপনি তো অনেক দিন ধরে অ্যাকাউন্টস অফিসে চাকরি করেছেন। চাকরি সূত্রে যাদের সঙ্গে পরিচয় হয়েছে, মেলামেশা হয়েছে, তাদের নিয়ে কিছু লিখেছেন? আমার অহংকারের বেলুনটা ধীরে ধীরে ফুলে উঠেছে। সদম্বে বললাম, ফেয়ারওয়েল পার্টি নিয়ে অনেক গল্প আগেই লিখে ফেলেছি। এই গল্পে অনেক অফিসার কর্মচারীর জীবন প্রতিফলিত হয়েছে।
একটু থেকে স্নেহাশিসবাবু বললেন, আমাদের মানে অডিট পার্টির লোকেদের নিয়ে কিছু লিখেছেন? আমি একটা হোঁচট খেলাম। বললাম, না, এখনও লিখিনি। স্নেহাশিসবাবু বললেন, তাহলে একটা সাইড আনটাচ রয়ে গেছে। অথচ অ্যাকাউন্টস ও অডিটের সম্পর্ক নিবিড়, গভীর ও অবিচ্ছেদ্য। আর আপনি কি না আমাদেরই ছেঁটে দিলেন? তিনি একটু হেসে কথাটা বললেন। তার কথায় আমি কিছুটা লজ্জাবোধ করলাম, কিন্তু দমে গেলাম না। আমি মনে করি অডিট পার্টিকে নিয়ে লেখার কী বা আছে? অফিসে অডিট করতে এসে ওরা অফিসের রেকর্ড, রেজিস্টার ইত্যাদি ঘাঁটাঘাঁটি করে কয়েকটা পিওসি মানে প্রিলিমিনারি অবজারভেশন স্টেটমেন্ট দিয়ে কিছুদিন পরেই চলে যায়। এতে গল্পের বিষয়বস্তু কোথায় পাব? এছাড়া ওরা অনেকেই নিরস, খিটখিটে মেজাজের, কাজ পাগলা, প্রাণহীন লোক। ওদের নিয়ে নাড়াচাড়া করতে আমি পছন্দ করি না। স্নেহাশিসবাবু আমার দোষ ধরিয়ে দিয়ে বললেন, আসলে হয়তো ওদের সঙ্গে আপনার সেরকম ঘনিষ্ঠতা গড়ে ওঠেনি, বা আপনি চেষ্টাও করেননি ওদের সুখ দুঃখ জানার। একটু থেমে তিনি আবার বললেন, সারা বছর ধরে ওদের এক জায়গা থেকে আরেক জায়গায় ট্যুরে যেতে হয়। এতে বিভিন্ন অনুকূল প্রতিকূল পরিস্থিতির মধ্যে ওদের কাটাতে হয়। অনেক মধুর তিক্ত অভিজ্ঞতায় ওরা সমৃদ্ধ। অফিসিয়াল কথা ছাড়া ওদের অন্য প্রসঙ্গ নিয়ে কোনোদিন আলোচনা করেছেন? আমি অজুহাত দিয়ে বললাম, সময় পাইনি, প্রসঙ্গও ওঠেনি। স্নেহাশিসবাবু জোর দিয়ে বললেন, সময় আপনাকে বের করতে হবে, প্রসঙ্গও ওঠাতে হবে, নইলে আপনার গল্পের সংখ্যা বাড়বে কেমন করে? আপনি তো লেখক মানুষ, বিষয়বস্তু খুঁজে বের করাই আপনার কাজ। আবার এটাও বলা যায়, বিষয়বস্তু খুঁজে বের করতেও হয় না। ইফ ইউ ক্যান ফিল এনিথিং এক্স্যাক্টলি অ্যান্ড এক্সপ্রেস ইট কারেক্টলি, তবে যে কোনো বিষয় নিয়েই আপনি লিখতে পারবেন। তার সঙ্গে কথা বলে পারা যাবে না। ভদ্রলোক বেশ জানেন ও সঠিকভাবে কথা বলতে পারেন। আমার অহংকারের বেলুনটা চুপসে গেল। চালাকি করে আমি প্রসঙ্গ পাল্টাতে চেষ্টা করলাম। শিলচরে পৌঁছতে আজ অনেক রাত হয়ে যাবে। তিনি বললেন, ভালোই হলো, লেখকের সঙ্গ যত বেশি সময় পাওয়া যায় ততই নিজের ভালো লাগবে। আমি লিখতে পারি না, তবে গল্প পড়তে ভীষণ ভালোবাসি। আপনাকে একটা সত্য কাহিনী বলছি, ভালো লাগলে তা আপনার কলমে ফুটিয়ে তুলবেন। আমার বিশ্বাস আপনি পারবেন। উৎসাহ পেয়ে স্নেহাশিসবাবুর ছুঁড়ে দেয়া প্রস্তাবটা আমি ভেবে দেখলাম। চেষ্টা করা যাক। তার কাছে শোনার হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনীটা একটু কল্পনার রং দিয়ে সাজিয়ে সহৃদয় শ্রোতাদের কাছে পরিবেশন করছি। সবিনয়ে বলছি, গল্পটা শুনে আপনাদের যদি ভালো না লাগে, এটা আমারই লেখার অক্ষমতা। অনেক বছর আগের কথা। তেজপুরের ছেলে প্রশান্ত গগৈ এজি অফিসে মাত্র কয়েক বছর আগে জয়েন করেছে। একবার অডিটর প্রশান্ত সহ 4 জনের একটা দল হাফলংয়ের একটা অফিসে অডিট করতে এসেছিল। অফিসের সবাই ওদের সামাল দিতে ব্যস্ত হয়ে পড়ল। অডিট পার্টিকে কোনো অবস্থাতেই অসন্তুষ্ট করা চলবে না। ওদের থাকা খাওয়া বন্দোবস্ত থেকে শুরু করে আপ্যায়ন অনেকটা নৈবেদ্য সাজিয়ে জামাই আদর যাকে বলে। ওরা বিগড়ে গেলেই মুশকিল। অফিসের বস থেকে শুরু করে 4th গ্রেড পর্যন্ত সবার সতর্ক দৃষ্টি ওদের প্রতি। এটাই প্রচলিত রীতি হয়ে দাঁড়িয়েছে অফিসগুলোর তরফ থেকে, যদিও অডিট পার্টি থেকে অপ্রয়োজনীয় তেমন কোনো চাহিদাই থাকে না। প্রথম 3-4 দিন স্বাভাবিকভাবেই কাটল। প্রশান্তরাও মনোযোগ দিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। অডিট পার্টি মাঝে মধ্যে নিজেদের ও এই অফিসের কয়েকজন স্টাফদের সঙ্গে সাদামাটা গল্পগুজব করছে। এরপরই সবকিছু এলোমেলো হওয়া শুরু। একদিন ফর্ম 51 সংক্রান্ত বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসাবাদের জন্য প্রশান্ত ক্যাশিয়ারকে ডাকল। ক্যাশিয়ার চন্দ্রা রায় প্রশান্তর কাছে এলো অভ্যর্থনার দ্বীপ নিয়ে। কিছু সময় চন্দ্রার সঙ্গে কথা বলে প্রশান্ত বুঝতে পারল সে সঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারছে না।
কেমন যেন অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, প্রয়োজনে পরে আবার ডাকব বলে প্রশান্ত চন্দ্রাকে বিদায় করে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। যেন অদৃশ্য কিছু একটা ছড়িয়ে দিয়ে ঘরময় এক অদ্ভুত মহাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করে চন্দ্রা চলে গেল। ক্যাশিয়ার মহিলা, ঠিক আছে। প্রথমে অবাক হলেও প্রশান্ত নিজেকে সামলাতে পারত। কিন্তু চন্দ্রা যুবতী, অবিবাহিত মেয়ে, বয়স 22-23-এর বেশি নয়। অবিবাহিত লাজুক প্রকৃতির 25-এর প্রশান্ত নিজেকে মেয়েদের কাছ থেকে সবসময় দূরে রাখতেই অভ্যস্ত। তাই সত্যি কথা বলতে কি, সে কিছুটা হলেও অপ্রস্তুত, নার্ভাস হয়ে পড়েছিল। বেশ কিছু সময় ধরে প্রশান্ত অস্থির মনে কাজ চালিয়ে গেল। কিন্তু অডিটের কাজে মনোসংযোগে ব্যাঘাত ঘটালে চলে না। বাধ্য হয়ে সে চেয়ার ছেড়ে উঠে পড়ল। অফিসের বাইরে গিয়ে একটা সিগারেট টেনে নিজের মনকে শান্ত করার চেষ্টা করতে লাগল। তারপর এসে আবার কাজে মন দিতে চেষ্টা করল। 50 অডিট অফিসার রহমান স্যার প্রশান্তকে বললেন, গগৈ, তোমার কালকের পিওএসটা কমপ্লিট হয়েছে? টেনে টেনে প্রশান্ত বলল, না স্যার, আজ শেষ হয়ে যাবে। চন্দ্রা দেখতে দারুণ সুন্দরী তা নয়, কিন্তু তার চেহারায় কোথায় যেন একটা বিশেষত্ব লুকিয়ে আছে, যা সহজেই অন্যকে আকৃষ্ট করে। মজার ব্যাপার হলো, এই বিশেষত্ব বিশ্লেষণ করা যায় না, এটা অনুভূতির ব্যাপার। আরেকটা ব্যাপার, চন্দ্রার মধুর স্বর শুনলে বুকের কোথায় যেন খচখচ করে। যারা তার সান্নিধ্যে চায় তারা সবাই এক বাক্যে একথা স্বীকার করে। প্রশান্ত বাইরে গিয়ে আবার একটা সিগারেট ধরালো। এমন সময় অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার দাসবাবু এসে বললেন, কি ব্যাপার গগৈ, মনে হচ্ছে টেনশনে আছো? কথাটা প্রশান্ত উড়িয়ে দিতে চেষ্টা করল। না, কিছু না তো। দাসবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাকে টেনশনে না থাকলেই ভালো। তোমাদের মতো ইয়ং ছেলেদের নিয়ে আমাদের সবসময় একটা দুশ্চিন্তা থাকে। দাসবাবু ফিরে এসে অফিসের বড়বাবুর সামনে চেয়ারে বসে কিছুক্ষণ গল্প করলেন। তারপর নিজের চেয়ারে ফিরে এলেন। অফিস ছুটির সময় হয়ে গিয়েছে। অ্যাকাউন্টেন্ট বাবু এসে অডিট পার্টির সঙ্গে দেখা করে চলে গেলেন। প্রশান্তরাও উঠে পড়বে। এমন সময় চন্দ্রা এসে হাজির। রুমে যেন 1000 ভোল্টের বাতি হঠাৎ জ্বলে উঠল। চন্দ্রা প্রশান্তকে বলল, ফর্ম 51-এর ফাইলটা আজ নিয়ে যাব? প্রশান্তের কপালে ঘাম জমতে শুরু করেছে। দাসবাবু তাড়াতাড়ি সামলে নিলেন, নিয়ে যান। আর শুনুন, এই কদিন আমাদের দিকে একটু খেয়াল রাখবেন, সহযোগিতা করবেন। ঘাড় কাত করে চন্দ্রা হ্যাঁ বুঝিয়ে ফাইলটা নিয়ে চলে গেল। রহমান স্যার প্রশান্তকে বললেন, পিওএসটা আজ আর হলো না। অপরাধীর মতো প্রশান্ত বলল, কাল হয়ে যাবে স্যার। অন্য অডিটর ঘাড় পর্যন্ত লম্বা চুলের মিঠুন প্রশান্তের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, জীবনে কোনোদিন তো টেনে দেখোনি, আজ রাতে এক পেক টেনে নিলে এনার্জি বেড়ে যাবে, তবেই কাল পিওএস লিখতে পারবে। পরদিন প্রশান্ত অফিসে একটু তাড়াতাড়িই এসে গেল। পিওএসটা আজ শেষ করতেই হবে। কিছু সময় পরই দাসবাবু ও রহমান স্যার এসে পড়লেন। দাসবাবু মুখে হাসি খেলিয়ে প্রশান্তকে জিজ্ঞাসা করলেন, এত মনোযোগ দিয়ে কি লিখছেন? রাতে ঘুম হয়েছে তো? প্রশান্তর সংক্ষিপ্ত উত্তর, পিওএস স্যারকে দেখিয়ে প্রশান্ত সাবসিডির ক্যাশ বুকটা দেখছে। এমন সময় চন্দ্রা এসে হাজির। বলল, কালকের ফাইলটা নিয়ে আসবো? কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে প্রশান্ত বলল, পাঠিয়ে দিলেই চলবে। দাসবাবু তাড়াতাড়ি চন্দ্রাকে বললেন, আপনি সাথে আসবেন, এতে কাজের সুবিধা হবে। চন্দ্রা বলল, ঠিক আছে স্যার, ফাইল নিয়ে আমি নিজেই আসব। চন্দ্রা রুম থেকে বেরিয়ে পড়ল। দাসবাবু প্রশান্তকে নিচু স্বরে বললেন, আরে মশাই, তোমার দ্বারা কিছু হবে না।
তোমার বয়সে আমি দাসবাবু হেসে উঠলেন। তাদের কথাবার্তা শুনে রহমান স্যারও নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছেন কিনা বোঝা গেল না। অডিট পার্টি ও অফিসের অ্যাকাউন্ট সেকশনের মধ্যে পারস্পরিক সম্পর্ক সার্জেন্ট ও অ্যানাস্থেসিস্টের মতো। কাজের স্বার্থে একে অন্যের সান্নিধ্যে আসতে বাধ্য। প্রশান্ত ও চন্দ্রা পরস্পরের প্রতি দুর্বল হয়ে পড়েছে। অডিট পার্টির চোখ বলে কথা, রহমান স্যারের দৃষ্টি থেকে কিছুই এড়িয়ে যাচ্ছে না। একদিন অডিটের কাজ শেষ হয়ে এলো। প্রশান্তরা গুয়াহাটি ফিরে গেল। যাবার আগে প্রশান্ত চন্দ্রাকে এমন ইঙ্গিত দিয়ে গেল যে চন্দ্রার আপত্তি না থাকলে সে চন্দ্রার সঙ্গে যোগাযোগ অক্ষুণ্ণ রাখতে চায়। চন্দ্রা তখনই কোনো স্পষ্ট জবাব না দিয়ে শুধু বলল, ফোন নম্বর দিয়ে যাও, পরে জানাবো। চন্দ্রা ভেবে দেখল প্রশান্তরা যাযাবর। সে তাকে যতই ভালোবাসুক, প্রশান্তের ওপর মোটেই নির্ভর করা যায় না। কিন্তু কিছু সময় পরই প্রশান্তর মায়া কাটানো চেহারাটা তার চোখের সামনে ভেসে ওঠে। মনটা কেমন যেন দুর্বল হয়ে পড়ে। এরই নাম বোধহয় প্রেম। এদিকে প্রশান্ত কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। চন্দ্রার দুর্বার আকর্ষণ উপেক্ষা করার কথা সে ভাবতেই পারে না। কি মুশকিল, সুনামি থামছেই না। 1 বছর পরই প্রশান্ত মাইগাংয়ে অডিট করতে এসে হাফলংয়ে চন্দ্রার সঙ্গে দেখা করে অভিমানের সুরে বলল, তোমার কাছ থেকে কোনো জবাব এখনো পাইনি। কোনো জড়তাবোধ না করে চন্দ্রা বলল, নেগেটিভ জবাব কিছু না জানলে পজিটিভ বলে ধরে নিতে হয়। দীর্ঘদিনের বিরতির পর যা হয়। রোম্যান্সে ভরা মন নিয়ে দুই যুবক যুবতী প্রকৃতির অন্যতম অপরূপ সৃষ্টি শৈল শহরে ইচ্ছে করেই নিজেদের লাগাম টেনে ধরল না। যেন অসীম আকাশে বাঁধন ছাড়া উড়ন্ত দুই পাখি। সুযোগ পেলেই হারাঙ্গাজাও থেকে শুরু করে হাফলং, মাহুর, মাইবাং তারা চষে বেড়াতে লাগল। এখানে একটা কথা বলে রাখা ভালো, অসমে শিক্ষিত লোকজন বেশিরভাগই কথা বলতে পারে বাংলা, অসমিয়া, হিন্দি ও ইংরাজিতে। তাই প্রশান্ত চন্দ্রার প্রেম জমে উঠতে সময় লাগেনি। যদিও এটা সবাই জানে, প্রেম বিনিময় করতে ভাষার প্রয়োজন হয় না। একদিন বিকালে এনসি হিলসের পর্যটকদের বিশেষ স্থান জাটিঙ্গাতে প্রশান্ত ও চন্দ্রা বেড়াতে এসেছে। চন্দ্রা শাড়ি না পরে একটা ভীষণ সুন্দর অসমিয়া মেখলা পরে এসেছে। মন কেমন করা বাতাসে চন্দ্রা তার চোখ মুখে এসে পড়া অবাধ্য চুলকে বারবার শাসন করছে। তা দেখে প্রশান্ত বলে উঠল, আহা, কি করছো? মুখের ওপর চুলগুলো থাকতে দাও, দারুণ লাগছে। প্রশান্তর কথায় চন্দ্রার মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। একটা নাম না জানা পাখি অদূরে বিরহের সুর ডেকে যাচ্ছে। হয়তো সঙ্গীকে খুঁজছে। বছরে একটা বিশেষ সময়ে ঝাঁকে ঝাঁকে যাযাবর পাখিরা এখানে এসে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তাদের আত্মহত্যা বা হননের ব্যাপারটা চন্দ্রার কাছ থেকে প্রশান্ত সবিস্তারে জানতে পারল। কিছু সময় ধরে একটা বড় পাথরের উপর চন্দ্রা বসে আছে। কাছেই প্রশান্ত পায়চারি করছে। প্রশান্ত বলল, চুপচাপ বসে আছো, কিছু ভাবছ? ম্লান মুখে চন্দ্রা বলল, ভাবছি তোমাকে ভালোবেসে লাভ নেই, দুঃখ পেতে হবে। প্রশান্ত বলল, কেন? আমি কি দেখতে এতই অসুন্দর, না ছেলে হিসাবে আমি খারাপ বা অযোগ্য? চন্দ্রা বলল, না তা নয়, আসলে তোমরা তো মাইগ্রেটরি বার্ড। কাজ শেষ হয়ে গেলে ফুরুত করে উড়ে দিগন্ত থেকে দিগন্তে চলে যাবে। আমার ভয় এখানেই। কি বললে? কথাটা বলে প্রশান্ত এক লাফে এসে
চন্দ্রাকে জড়িয়ে ধরে টুক করে একটু আদর করে নিল। খুশিতে চন্দ্রার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সন্ধ্যার কিছু পরই তারা জাটিঙ্গা থেকে হাফলংয়ে ফিরে এলো। মাইবাং ট্যুর সেরে প্রশান্ত গুয়াহাটি চলে গেল। আবার দীর্ঘ বিরতি। মোবাইলের মাধ্যমে তারা যোগাযোগ রেখে চলল। 2 বছর পর প্রশান্ত চন্দ্রাদের অফিসে অডিট করতে এসেছে। আসার খবরটা জানার পর থেকেই চন্দ্রা অধীর আগ্রহ নিয়ে তাকে বরণ করার জন্য প্রস্তুত। চন্দ্রাকে কাছে পেয়ে প্রশান্ত দারুণ খুশি। কিন্তু বিধাতা অন্য ছবি এঁকে রেখেছেন। সার্ভিস বুক চেক করার সময় চন্দ্রার পে ফিক্সেশনে ভুল ধরা পড়ল। কথাটা জানতে পেরে চন্দ্রা বেশ চিন্তায় পড়ে গেল। মা, বাবা ও 3 বোনের সংসারে সেই বড় মেয়ে ও একমাত্র রোজগেরে। যা বেতন পায় তা দিয়ে সংসার কোনো রকম চালানোই মুশকিল। বাবার মুদির দোকানটা মাসখানেক আগে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ইন্স্যুরেন্সও ছিল না। বাবা আবার কবে যে ব্যবসা শুরু করতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। মা দীর্ঘদিন থেকে অসুখে শয্যাশায়ী। সময় মতো ওষুধই সে কিনে দিতে পারে না। কলিগের ভুল হলেও অ্যাক্সেস ড্রন টাকাটা রিকভারি করাতে চন্দ্রার আপত্তি নেই, কিন্তু এখনই নয়। সংসারের এরকম আর্থিক অবস্থার এখন থেকে যদি বেতন থেকে প্রতি মাসে রিকভারির টাকাটা কাটা যায় তাহলে ভাবতে গিয়ে চন্দ্রা শিউরে উঠল। কিছু সময় ভেবে চন্দ্রার মনে হল প্রেমিকার কত কঠিন আবদার প্রেমিকরা কি খুশি মনে মেনে নেয়, আর এটা তো মামুলি ব্যাপার। এক বুক আশা নিয়ে চন্দ্রা প্রশান্তকে অনুরোধ করল ব্যাপারটা আপাতত এড়িয়ে যেতে বা অগ্রাহ্য করার জন্য। প্রশান্ত চন্দ্রাকে বোঝাতে চেষ্টা করল এখন এই সার্ভিস বুক কারেক্ট না করলে যতদিন যাবে রিকভারির টাকাটা তরতর করে বেড়ে যাবে। এছাড়া পেনশনের সময় ভুল ফিক্সেশন ধরা পড়বেই। সে সময় রিকভারিও হবে, পেনশন পেতেও দেরি হবে। ব্যাপারটা অডিট পার্টি থেকে শুরু করে অফিসের অনেকের কাছেই জানাজানি হয়ে গেছে। সুতরাং অগ্রাহ্য করা বা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এছাড়া কর্তব্যে অবহেলা সে মোটেই পছন্দ করে না। প্রচণ্ড আর্থিক অভাবে থাকা চন্দ্রা ঠান্ডা মাথায় ব্যাপারটা গভীরভাবে বুঝতে চেষ্টা করল না বা পারল না। প্রশান্তও ছেড়ে দেবার পাত্র নয়। রিকভারি করার জন্য সে পিওএস লিখে দিল, যা পরে অডিট পার্টির ইন্সপেকশন রিপোর্টে প্যারা হয়ে রিকভারির নির্দেশ দেয়া হলো। চন্দ্রা ধরে নিল প্রশান্ত ইচ্ছে করলে অনায়াসে তা এড়িয়ে যেতে পারত। অযথা চাকরিতে দায়িত্ব কর্তব্য বলে সে নিজের ক্ষমতা জাহির করে গেছে। ব্যাস, ভুল বোঝাবুঝির সৃষ্টি এখানেই। কয়েক মাস পরও প্রশান্ত চন্দ্রাকে ঘটনাটা ভুলে যাবার জন্য ও তাকে ক্ষমা করার জন্য বিনম্র অনুরোধ করেছে, কিন্তু অভিমানী চন্দ্রা কোনো সাড়া দেয়নি। বেচারা প্রশান্ত চাকরিতে দায়িত্ব রক্ষা করল ঠিকই, কিন্তু গভীর প্রেমের চড়া দামে। একসময় চাকরির প্রতি তার বৃতৃষ্ণা জেগে উঠল। চাকরি শেষ হবার আগেই স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়ে নিলেন। ভদ্রলোক বিয়েও করল না। চন্দ্রাকে তার মানস পটে সাজিয়ে রেখে নিখুঁত প্রেমের সাক্ষ্য সারা জীবন বহন করে চলেছে। আগুনের তাপে জটিঙ্গায় দেখা আহত পাখির মতো ছটফট করে কাটাচ্ছে, কখনো কামাখ্যায়, কখনো বৃন্দাবনে। এদিকে সবার ধারণা ছিল সুন্দরী মেয়েরা সব পারে। কিছুদিনের মধ্যেই নোংরা ঝেড়ে ফেলার মতো প্রশান্তকে চন্দ্রা মন থেকে ঝেড়ে ফেলে নতুন শিকার ধরবে। কিন্তু চন্দ্রা অন্যরকম মেয়ে। সংসারের সব দায়িত্ব পালন করে সে যথাসময়ে রিটায়ার করল। বাচ্চাদের সান্নিধ্যে যাতে থাকা যায় এ কথা ভেবে চন্দ্রা হাফলংয়ে একটা অনাথ আশ্রমের স্কুলে অবৈতনিকভাবে
বাচ্চাদের লেখাপড়া শেখাতে আরম্ভ করল। অবিবাহিতা চন্দ্রা হাহাকারে ভরা বুকে তুষের আগুন নেভাতে বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন বিকাশ দের লেখা গল্প যাযাবর। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।